জাপান হয়তো তার ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়েছে, কিন্তু যে রাজপরিবারকে দেশটির ঐক্যের প্রতীক মনে করা হয়, সেখানে নারীদের সম্রাজ্ঞী হওয়ার পথ দিন দিন আরও বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র এখন এক তীব্র অস্তিত্ব সংকটের মুখোমুখি। ক্রিসান্থেমাম সিংহাসনের জন্য এখন মাত্র ৩ জন পুরুষ উত্তরাধিকারী অবশিষ্ট আছেন, যার মধ্যে 2 জনের বয়সই 60 বছরের বেশি, আর মাত্র একজন তরুণের ওপর টিকে আছে পুরো রাজবংশের ভবিষ্যৎ। শত শত বছর ধরে জাপানের রাজতন্ত্রে কেবল পুরুষ উত্তরাধিকার নীতি বজায় রাখা হয়েছে। বর্তমান নিয়মে কোনো রাজকন্যা যদি সাধারণ কোনো নাগরিককে বিয়ে করেন, তবে তিনি রাজকীয় মর্যাদা হারান। বিগত দশকে রাজপরিবারের ছেলেদের চেয়ে মেয়েদের জন্ম বেশি হওয়ায় পরিবারটি সংকুচিত হয়ে মাত্র 16 জনে এসে ঠেকেছে। অথচ জাপানের ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। 1889 সালে মেইজি যুগে ইম্পেরিয়াল হাউস আইন কার্যকরের আগে জাপানে অন্তত 8 জন নারী সম্রাজ্ঞী শাসন করেছিলেন, কিন্তু ওই আইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নারীদের সম্রাট হওয়া নিষিদ্ধ করা হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গবেষকদের মতে জাপানের সংবিধানে নারীদের সিংহাসনে বসায় কোনো বাধা নেই। এমনকি জনমত জরিপেও দেখা গেছে জাপানের বেশিরভাগ সাধারণ মানুষ নারী সম্রাটের পক্ষে। বর্তমান সম্রাট নারুহিতের একমাত্র কন্যা প্রিন্সেস আইকো দেশটির জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু নারী হওয়ার কারণে আইনিভাবে তিনি উত্তরাধিকার থেকে বঞ্চিত। তাহলে সংকটের সমাধান কি? সরকার কি নিয়ম বদলাচ্ছে? না, জাপানের রক্ষণশীল রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল, নারীদের সিংহাসনে বসার তীব্র বিরোধী। তাদের যুক্তি, যোগ্যতা কেবল রাজপরিবারের পুরুষ বংশধরদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। এর বদলে সরকার রাজপরিবারের আকার বাড়াতে ভিন্ন এক ফর্মুলা প্রস্তাব করেছে। 1947 সালে রাজকীয় খরচ কমাতে রাজপরিবারের 11টি আসন সহযোগী শাখা বাদ দেওয়া হয়েছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন সরকার প্রস্তাব করছে সেই বাতিল হয়ে যাওয়া শাখাগুলো থেকে 15 বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ছেলেদের রাজপরিবারে দত্তক নেওয়া হবে, যাতে পুরুষ উত্তরসূরিদের সংখ্যা বাড়ানো যায়। প্রস্তাবিত নতুন বিলে রাজকন্যারা সাধারণ মানুষকে বিয়ে করার পরও রাজপরিবারে থেকে কাজ করার সুযোগ পাবেন, কিন্তু তাদের সন্তানদের সিংহাসন পাওয়ার কোনো অধিকার থাকবে না। সরকারের এই সিদ্ধান্ত জাপানি সমাজকে 2 ভাগে বিভক্ত করে ফেলেছে। একদল মনে করছেন লিঙ্গ সমতার এই যুগে এসে কেবল পুরুষ উত্তরাধিকারীদের ওপর জোর দেওয়া অত্যন্ত রক্ষণশীল ও অযৌক্তিক একটি চিন্তাভাবনা। রাজকীয় বংশানুক্রম গবেষকদের মতে যতক্ষণ না নারীদের উত্তরাধিকারী হিসেবে মেনে নেওয়া যাচ্ছে, ততক্ষণ রাজপরিবারের স্থায়ী সমাধান সম্ভব নয়। অন্যদিকে ঐতিহ্যবাদীদের আশঙ্কা ভিন্ন। তাদের মতে রাজতন্ত্র কোনো জনপ্রিয়তার প্রতিযোগিতা নয়। যদি 1000 বছরের ঐতিহ্য ভেঙে নারী সম্রাট আনা হয়, তবে তা দেশের ভিত্তি এবং রাজতন্ত্রের প্রতি মানুষের শ্রদ্ধাবোধকে নাড়িয়ে দিতে পারে।